হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রুমা আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের জন্য ভয়ঙ্কর ৩টি ঘটনা নিয়ে। আশা করছি আজকের ৩টি ঘটনাও তোমাদের কাছে অনেক ভয়ের লাগবে। শুরু করব আজকের এপিসোড। যেখানে ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি ৮১ নম্বর এপিসোডে। বন্ধুরা, আজকের প্রথম ঘটনাটি হলো ভর দুপুর বেলায় গাব গাছে ওঠার করুণ পরিণতি। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে বেলকনির পাশে কামিনী গাছে বসবাস করা জিনের ঘটনা। তৃতীয় ঘটনাটি হচ্ছে রাস্তায় একটি কাগজের পুতুলকে লাথি মারার করুণ পরিণতির ঘটনা। তো পুরো ঘটনাগুলো শুনতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। মূল ঘটনায় যাবার আগে বরাবরের মতো আজও বলছি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আজকে প্রথম যে ঘটনাটি শেয়ার করছি, ঘটনাটি লিখেছেন তারেক। তিনি লিখেছেন, সময়টা ছিল গ্রীষ্মকাল, প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরম। গরমের উত্তাপে যেন চারিদিক থেকে আগুনের ফুলকির বাষ্প বের হচ্ছে, তাই মানুষজনকে খুব একটা বাইরে বের হতে দেখা যায় না। কিন্তু গ্রামে আমাদের বয়সী যারা আছে তারা এই সময়টা অসম্ভব উপভোগ করে। সময়টা ছিল 2014 সালের এপ্রিলের কোনো একটা তারিখ হবে। আমার খালাতো ভাই হাসান ও তার কয়েকজন বন্ধু স্কুল থেকে আসার সময় পরিকল্পনা করলো যে রাজ সাহেবের বাড়ির পুকুরে সাঁতার কাটার প্রতিযোগিতা করবে। আর তা কেনই বা নয়, এই প্রচণ্ড গরমে পানিতে নেমে থাকার মধ্যে যে একটা বেহেশতের প্রশান্তি পাওয়া যায়, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। এর সাথে পুকুরের গা ঘেঁষে থাকা গাব গাছটা তো আছেই। এই গাব গাছের গাব অন্য সব গাবের চেয়ে হাজার গুণ ভালো, প্রচণ্ড রসালো আর চিনির মতো মিষ্টি। এমনকি গাছের যে গায়ের খোসা তাও অতিশয় পাতলা, অনেকে খোসা সহ চোখ বন্ধ করেই খেয়ে ফেলত। সে বছর গাছটায় অনেক গাব হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে গাবগুলো একেবারে মগ ডালে ছিল, আর তাই বেশিরভাগ মানুষই সেগুলো পারতে পারত না। কিন্তু এটা আবার অনেকের ভালো লাগার কারণ ছিল, কারণ তারা গাছে ওঠার ক্ষেত্রে অনেক এক্সপার্ট ছিল। এর মধ্যে তেমনই একজন ছিল আমার খালাতো ভাইয়ের বন্ধু কামাল। ওই দিন তারা প্রায় 5 জন হবে খুব সম্ভবত। প্রথমে প্রায় 1 ঘন্টা গোসল করেছিল। তখন বেলা প্রায় মাঝামাঝি সময়, মানে প্রায় দুপুর 12টা হবে। তাদেরই মধ্যে হুট করে একজন বলে ওঠে, এই অনেক সময় হয়েছে, এখন চলে যাই। তখন আমার খালাতো ভাই হাসান বলল, কোনো মতেই না, কামাল আগে গাছে উঠে গাব উপর থেকে নিচে ফেলবে, তারপর ওগুলো নিয়ে ফকির মিয়ার পুরাতন ভিটায় গিয়ে খাবো আর লুডো খেলবো। একথা শুনে বাকিরাও আগ্রহের দৃষ্টিতে কামালের দিকে তাকিয়ে বলল, দোস্ত তাহলে তুই উঠে পড়। বলা মাত্রই কামাল ছো মেরে সাঁতার কেটে গাব গাছটার গোড়ায় গেল। তখন আমাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে লাফিয়েই নিমেষেই গাছের একেবারে মগডালে উঠে গেল। প্রথমে সে ওখানে বসে তার পা দুটো নিচের দিকে ঝুলিয়ে দিয়ে কয়েকটা গাব ছিঁড়ে নিজের মুখে পুড়তে লাগলো। সবাই নিচে থেকে চাইলো, কিন্তু সে যেন সকলকে দেখেও না দেখার ভান করলো। সবাই ডেকেই চলেছে, কিন্তু সে শুনছেই না। আমার খালাতো ভাইয়ের আবার রাগটা একটু বেশি। তখন সে কামালকে গালিগালাজ করতে করতে পুকুর থেকে উঠে গেল, আর তার সঙ্গে বাকিরাও উঠে গেল। পরে যে যার বাড়ি চলে আসলো। বিকেলবেলা যখন তারা প্রাইভেট পড়তে গেল, তখন তারা সেখানে কামালকে পেল না। দুপুরে কামালের আচরণে ক্ষিপ্ত হয়ে কেউ তার না আসার বিষয়ে কিছু বলতে আগ্রহ প্রকাশও করল না। কিন্তু পরের দিন সকালে কামালের মামার সাথে আকাশের দেখা হলো। তখন তাকে জিজ্ঞেস করলো, মামা কামাল কোথায়?
তখন মামা অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে আকাশকে বলল, কেন, তুমি কিছু জানো না? উত্তরে আকাশ বলল, না, কি হয়েছে মামা? কিছুই তো বুঝছি না বাবা। মামা বললেন, গতকাল আমি রাজ সাহেবের পুকুর পাড়ে দিয়ে যাওয়ার সময় দেখলাম কামাল সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গা ভিজা ছিল। আমি তাড়াহুড়ো করে বাসায় নিয়ে আসি। এরপর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে ডাক্তার নিয়ে আসি, কিন্তু তাতেও তার হুঁশ ফিরছিল না। তখন আমাদের পাশের ঘরের চুন্নু কাকা সামনে আসলেন এবং জানতে চাইলেন যে কি হয়েছে। তাকে সব কিছু বলার পর তিনি কামালের কাছে গেলেন এবং কিছু একটা পরে ওর মাথায় ফু দিচ্ছিলেন। প্রায় মিনিট দুয়েকের মধ্যে কামালের জ্ঞান ফিরে আসলো। পরে ডাক্তারের কাছে এসে সে তার মতো কামালকে দেখলো এবং বলল, হয়তো প্রচণ্ড গরমে এভাবে পুকুরে নেমে দীর্ঘ সময় গোসল করেছে, তাই হয়তো এই অবস্থা। এই বলে সে কয়েকটা মেডিসিন দিয়ে রেস্ট করতে বলে চলে গেল। কিন্তু তখন আমি খেয়াল করলাম চুন্নু কাকা কামালের দিকে এক দৃষ্টিতে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে এবং তার মুখে একটা চিন্তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। আর কামালও একেবারে নিস্তব্ধ। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, কাকা, কামালের দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? তখন চুন্নু কাকা কিছুই বলল না, শুধু এতটুকু বলল যে আজকে রাতে কামালকে একা ঘরে রাখবি না। ও বাইরে যেতে চাইলে কোনো অবস্থাতেই ওকে বাইরে যেতে দিবি না। আর রাত 12টা অথবা 1টার পর যদি কেউ বাইরে থেকে তোদের ডাক দেয়, তবে সে ডাকে কোনো রকম পাত্তা দিবি না বা উত্তর দিবি না। আমি তার কথা শুনে অবাক হয়ে যাই। আর কিছু জিজ্ঞেস করব, তখন তিনি আমাকে একটা ঝাড়ি দিয়ে থামিয়ে দিয়ে বললেন, আমি যা বলেছি তাই করবি, না হলে কিন্তু কামালের অনেক বড় বিপদ হবে। চুনু কাকা অত্যন্ত পয়রোজগার মানুষ, তাই তার কথায় আর বাড়াবাড়ি না করে সে যেটা বলল সেটা পরিবারের অন্য সবাইকে জানিয়ে দিলাম। আমরা রাতের খাবার খেলাম, কামালকেও খাওয়ালাম। এরপর লক্ষ্য করলাম কামাল একটু পর পর প্রচণ্ডভাবে থরথর করে কাঁপছে। আমরা ভাবলাম হয়তো জ্বর আসবে, তাই যথারীতি ওকে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমরা ভুলে গিয়েছিলাম যে চুন্নু কাকার কি বলেছিল। আমি রাতে কামালের সাথে শুয়েছিলাম। তখন আনুমানিক রাত 4টা কি 4:30 হবে, সময়টা মনে নেই। হঠাৎ আমার কানে ভেসে আসলো একটা কর্কশ কণ্ঠ, খুব ধীর স্থিরভাবে বলছে, কামাল, কামাল। এটা শুনে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। সেই সাথে কামালেরও ঘুম ভেঙে যায়। কামাল প্রচণ্ড ভয় নিয়ে আমায় জাপটে ধরে আর বলে, মামা, ও আমায় মেরে ফেলবে, আমাকে বাঁচাও। তখন আমার চুন্নু কাকার কথা মনে পড়ে গেল। সাথে সাথে আমি দোয়া পড়া শুরু করি। তখন মনে হচ্ছিল কেউ একজন দরজার কাছে এসে দাঁড়ালো। এই অবস্থা উপলব্ধি করে আমার শরীরের ভিতর সকল শক্তির হ্রাস পাচ্ছিল। তখন দূরের এক মসজিদে মাইকে আজানের শব্দ ভেসে আসার পর সব কিছু নীরব হয়ে গেল। আর আমিও এরপর বোধ শক্তি মনে হয় ফিরে পাচ্ছিলাম। তখন কামাল আবার অজ্ঞান হয়ে পড়ে। ওকে শুইয়ে দিয়ে আমি ঘরে ফজরের নামাজ পড়ে চুন্নু কাকাকে ডাকার জন্য তার কাছে যাচ্ছিলাম। আর এখন তোমার সাথে দেখা। তার কথা শুনে আকাশ তাড়াহুড়ো করে কামালের বাসার দিকে দৌড় দিয়ে গেল। সে গিয়ে দেখলো কামাল শুয়ে আছে। তখন বাকিদের ফোন করে বিষয়টা জানালো। এর 10 মিনিটের মধ্যেই সবাই আসলো। তখন সবাই কামালকে ঘিরেই বসে রইল। খানিকক্ষণ বাদে দেখলো যে মামা আর তার সাথে চুন্নু কাকাও আসছেন এবং পলাশ বাড়ির মসজিদের বড় ইমাম। চুন্নু কাকা নয়, এবার সামনে আসলেন ইমাম সাহেব। সেও ঠিক একইভাবে কামালের হুঁশ ফিরালেন। তখন আশেপাশের অনেক মানুষ এসে ভিড় করলো। ইমাম সাহেব কামালকে বসালেন এবং কিছু রিচুয়াল করতে শুরু করলেন। একটা পর্যায়ে কামালের শরীরে একটা কম্পন লক্ষ্য করলাম। এরপরই সে হুট করে 4 হাত পা টান টান করে বসে এক দৃষ্টিতে সবার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রাগান্বিত চেহারায় একটা বিভৎস হাসি দিয়ে চুপ হয়ে গেল। ইমাম সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, তুই কে? কোনো উত্তর দিল না। আবার জিজ্ঞাসা করলেন, তুই কে? এবার পরের বার আবার জিজ্ঞাসা করলেন যে তুই কে? তখন সে বলল যে তার নাম আবরার। তাকে জিজ্ঞাসা করা হলো সে কেন কামালকে আসর করেছে।
তখন সে বলল যে সে ওই দিন ওই গাব গাছের ডালে বসে বিশ্রাম করছিল। কামালকে গাছে উঠতে দেখে সে ওখান থেকে সরে গিয়ে আরও উপরে উঠে গেল, কিন্তু এরপর কামাল আবারও সেই জায়গাতে পৌঁছে গেল। তখন সে কামালের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল এবং সেখান থেকেই সে কামালের উপর ভর করে বসল। ইমাম সাহেব অনেক চেষ্টা করলেন জিনটিকে বোঝাতে। জিনটি ভালো হওয়ায় সে শর্ত দিল যে সেই গাব গাছের নিচে 5 কেজি মিষ্টি সাথে একটা লাল মুরগি রেখে আসতে হবে। এই শর্ত মানলে সে চলে যাবে। জিনটির কথা অনুযায়ী তাই করা হলো। এর পরপরই কামাল সুস্থ হয়ে উঠল। পরে আর কোনো সমস্যা হয়নি। এরপর কামাল আর কখনোই কোনো গাছে আর ওঠেনি, আর সেই গাব গাছটা নাকি এখন আর নেই। এই ঘটনাটি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে ঘটনাটি পড়ে শোনাবেন। আজ এ পর্যন্তই। বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। যেখানে ভূতের ভয়। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি লিখেছেন জান্নাতুল ফেরদৌস অহনা। জান্নাতুল লিখেছেন, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল আমার আর আমার পরিবারের সাথে। সময়টা ছিল 2022 সালের জুলাই মাস। আমি তখন 2022-এর এসএসসি পরীক্ষার্থী। তো আমার বাসা টাঙ্গাইল সদরে হলেও আমাদের যৌথ পরিবার হওয়ায় আমি সেখানে ভালো করে পড়াশোনা করতে পারছিলাম না। বিভিন্ন কারণে অমনোযোগী থাকতাম, যৌথ পরিবার হলে যেমনটা হয় আর কি। ফলশ্রুতিতে আমি যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারি সেজন্য আমার মা বাবা আমার পরীক্ষার আগে 2 থেকে 3 মাস থাকার জন্য একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। আর মূলত তখন থেকেই ঘটনার সূত্রপাত। ফ্ল্যাটের বর্ণনাটা আমি প্রথমে একটু দিয়ে নিচ্ছি। যে ফ্ল্যাটটা ছিলাম সেই ফ্ল্যাটটার 4টি রুম, 3টি ছিল বেডরুম আর একটি রুমে ডাইনিং আর কিচেন রুম ছিল। আর আমার যে রুমে থাকার কথা ছিল সে রুমটা ছিল 2টা জানলা বিশিষ্ট আর ছিল একটা ব্যালকনি। ব্যালকনিটা আমার বেশ পছন্দ হওয়ায় আমি সেখানে একটি টেবিল আর একটি চেয়ার পেতে সেখানেই বেশিরভাগ সময় পড়াশোনা করতাম। ব্যালকনির সামনে ছিল একটি পেয়ারা আর একটা কামিনী ফুল গাছ। গাছটির ফুলের অসম্ভব সুন্দর গন্ধ আমাকে বিমোহিত করত। ফ্ল্যাটে ওঠার কিছুদিন পর অবধি সবই ঠিক ছিল, কিন্তু যেদিন থেকে ঘটনা শুরু হয় সেদিন ছিল শনিবার। দুপুরবেলায় আম্মু রান্নাঘরে রান্না করছেন আর বাবা গিয়েছেন অফিসে। সাধারণত বাবা রাত 8টা বা 9টা নাগাদ বাড়ি ফিরেন। তো আমি ব্যালকনিতে বসে পড়ছিলাম। এমন সময় মা এসে বললেন যে আমার বাইরে কিছু কাজ আছে, তো তুই দুপুরের খাবার খেয়ে নিস। আমি বললাম আচ্ছা মা, তুমি যাও। এরপর মা তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। এরপর আমি পড়ছিলাম আর তখনও ফুলের সুন্দর সুবাস ভেসে আসছিল আমার নাকে। হঠাৎ মনে হলো ফুলের সুবাসের সাথে একটা গরম বাতাস এসে আমার শরীরে ধাক্কা দিয়ে গেল। আমি চমকে গেলেও সেটিকে বেশি গুরুত্ব দিলাম না, আবার পড়তে শুরু করলাম। হঠাৎ শুনি দরজায় কলিং বেলের শব্দ। আমি ভাবলাম হয়তো আম্মু কিছু ফেলে গেছে তাই আবার ফেরত এসেছে। আমি যখন দরজা খুললাম দেখলাম দরজায় বাবা দাঁড়িয়ে আছে। তাকে কেমন অদ্ভুত দেখাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে বাবা? সে একটু নিচু স্বরে উত্তর দিল, এমনি। আমি বাবাকে বললাম, আম্মু একটা কাজে বাইরে গেছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। বাবা হ্যাঁ সূচকভাবে মাথা নেড়ে তার নিজের রুমে ঢুকে গেল। আমি ডাইনিং রুমে গিয়ে বাবার জন্য খাবার বেড়ে যেই বাবাকে ডাকতে যাব, পুনরায় আবার কলিং বেলের শব্দে আমার যাওয়ার বাধা পড়ল। আমি বললাম, বাবা খেতে আসো। তাই বলে আমি গিয়ে ঘরের দরজা খুলে হতভম্ব হয়ে গেলাম। এ কি, আম্মুর সাথে বাবা এসেছে? এ কি করে সম্ভব? আমি যেন আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, বাবা তুমি তো
এখনই আসলে। তখন আম্মু বলল, কই, তোর বাবার বস আজকে তার পরিবার নিয়ে ঘুরতে যাবেন, তাই আজকে ছুটি। আর তোর বাবার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বলে চলে আসলো। তাই বলে বাবা আর আম্মু ঘরে ঢুকে আসলো। আমি দরজা বন্ধ করে আমার রুমে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম যে এতক্ষণ তাহলে আমি কার সাথে কথা বললাম। তখনই আম্মুর ডাকে আমার ভাবনা ভাঙল। আম্মু বলল, কিরে, খেতে আয়। আমি খাবার টেবিলে গিয়ে আম্মু এবং বাবাকে সব ঘটনাটা খুলে বললাম। তারা সেটি আমার মনের ভুল ভেবে উড়িয়ে দিলেন। ঘটনাটা এখানে শেষ হলেও পারত, কিন্তু না, ঘটনা এভাবে শেষ হলো না। এরপর একদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে রাতে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ আমার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। এই দেখে আমি ভয় পেলেও বুঝে ওঠার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে। এরপর আমি আমার রুমের আলো জ্বালাতেই মনে হলো একটা আবছা অবয়ব আমার রুমের ব্যালকনি ভেদ করে বেরিয়ে গেল। এরপর আমি প্রচুর ভয় পেয়ে দোয়া দরুদ পড়তে লাগলাম। এভাবে সারা রাত পার হলে পরদিন যখন আমি আমার আম্মু বাবাকে ঘটনাটা বললাম, তারা বললেন অতিরিক্ত পড়া আর চাপ নেওয়ার ফলে এমনটা হচ্ছে। এরপর থেকে শুরু হয় আমার অস্বাভাবিক আচরণ। যেমন আমি একা ঘুমাতে পারতাম না। একা ঘুমালে আমার মনে হতো যে আমার দিকে কেউ এক দৃষ্টিতে চেয়ে আছে। এই বুঝি কেউ আমার গলা চেপে ধরবে আর আমাকে মেরে ফেলবে। হঠাৎ করেই আমি চিৎকার করে উঠতাম। আমার আশেপাশে কালো ছায়া দেখতে পেতাম। প্রচুর মাথা যন্ত্রণা হতো। চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠত এক বীভৎস চেহারা, আর সেই চেহারার মুখটি থেকে গড়িয়ে পড়ছে লালা। চোখের মণি দুটি কোটরে নেই। লোকটি বোধহয় এখনই গিলে খাবে আমাকে। এভাবে চলতে থাকলো। আমার পড়াশোনা তো দূরে থাক, আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলাম। এরপর আম্মু আর বাবা আমাকে অনেক ডাক্তার দেখালো, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, বরং দিন দিন আমার স্বাস্থ্যের অবনতি ঘটছিল। আমার আম্মু আর বাবা মরিয়া হয়ে উঠছিলেন আমাকে সুস্থ করে তোলার জন্য। এমন সময় আমার নানু একটি হুজুরের সন্ধান দিলেন। তিনি নাকি বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনার সমাধান দিয়ে থাকেন। তারপর আমাকে তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি আমাকে দেখেই আমাদের ফ্ল্যাটের বর্ণনা দিতে শুরু করলেন। এ দেখে আমি অবাক হয়ে গেলাম যে তিনি সব কিছু কীভাবে জানলেন। এরপর তিনি যা বললেন তার বর্ণনা এমন ছিল যে ওই দিন দুপুরে বসে যখন আমি পড়ছিলাম, তখন কামিনী গাছে ছিল একটি জিন। সে নাকি প্রায় সেখানে বিশ্রাম নিত। তো আমি যখন জোরে জোরে পড়ছিলাম তখন তার বিশ্রামে ব্যাঘাত ঘটে। ফলে তিনি রাগান্বিত হন এবং আমার ক্ষতি করার জন্য আমার সাথে এইসব ঘটনা ঘটান। পরবর্তীতে তিনি আমাকে কিছু দোয়া কালাম শিখিয়ে দেন এবং সেগুলো নিয়মিত পড়তে বলেন, এবং আমাদের ফ্ল্যাটে এসে ফ্ল্যাটটি বন্ধ করে দিয়ে যান। পরবর্তীতে আমার সেখানে আর তেমন কোনো সমস্যা হয়নি। এরপর আমি ভালোভাবেই এসএসসি পরীক্ষা সম্পন্ন করি এবং পরীক্ষা শেষে আমাদের গ্রামের বাড়িতে আবার ফিরে আসি। এখনও মাঝে মাঝে সেসব বীভৎস দিনের কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে। আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। বন্ধুরা, ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের প্রত্যেকটা মূল্যবান কমেন্ট আমাকে সামনে এগোবার অনুপ্রেরণা যোগায়। যেখানে ভূতের ভয়। চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। আজকে তৃতীয় ঘটনাটি পাঠিয়েছেন সেলিম মণ্ডল। সেলিম মণ্ডলের একটি ঘটনা কিন্তু আমরা গত এপিসোড তার আগের এপিসোডে পোস্ট করেছিলাম। তো ঘটনাটি কিন্তু বেশ ভালোই ছিল, তোমরা বেশ ভালোই সাড়া দিয়েছো। তো তিনি আজকেও একটি সুন্দর ঘটনা আমাকে পাঠিয়েছেন। তিনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম আরমান, বাড়ি কলকাতা। আজ যে ঘটনাটা বলবো সেটা একদম আলাদা। আপনি আমার হয়ে ঘটনাটি একটু গুছিয়ে বলে দিয়েন। ঘটনাটা আমার গ্রামের একজন লোকের সাথে ঘটা। তার নাম আব্দুল জলিল। সম্পর্কেতে আমি তাকে দাদু বলে ডাকি। বয়স ৭৫ বছর। তিনি ২০১৯ সালেই মারা যান। যাই হোক, ঘটনাতে চলে যাই। আমি
ছোট থেকেই দেখি যে আব্দুল দাদুর বডি পুরো কাঁপে সবসময়, তাই জন্য দাদুর নাম হয় কাপা জলিল। দাদু একজন মাস্টার ছিলেন। তার সাথে যে ঘটনাটা ঘটেছিল আজকে সেই ঘটনাটি বলবো। দাদু কোচিং থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় তিনি একটা কাগজের পুতুল দেখেছিলেন এবং জলিল দাদু ওই পুতুলটিকে পা দিয়ে লাথি মারেন। আর তখন থেকেই দাদু কাঁপতে থাকে। সেই যে শুরু হলো, সেই কাঁপা আর ভালো হননি। অনেক ডক্টর দেখিয়েছেন কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। হুজুরও দেখিয়েছিলেন কিন্তু তাও ঠিক হয়নি। পাশের গ্রামে একটা দরগা বা মাজার ছিল, আর সেখানে সবাই বৃহস্পতিবার বিকালে পানি রেখে আসতো, আর পরের দিন জুম্মার পরে সেই পানি নিয়ে এসে খাওয়ালেই ভালো হয়ে যেত। এটা আসলে মানুষের বিশ্বাস। তো দাদুর পরিবার দাদুকে ওই মাজারে দিয়ে আসে বৃহস্পতিবার দিন রাতে। পরের দিন জলিল দাদু পুরো ঠিক হয়ে যায়, কিন্তু মাজারে যে ভালো হয়েছিল দাদু সেটা বলতে মানা করে দিয়েছিলেন। কিন্তু সেই দাদু তার মানা নিষেধ করে তার পুরো পরিবারকে বলে দেয় যে সে যখন মাজারে ছিল সেই দিন রাতে একটা পিরান পরা মানুষ এসে তার পাশে বসে, দাদুকে একটা খাবার খেতে দেয়। জলিল দাদুও সেটা খায়, আর সেই থেকেই সে ভালো হয়ে যায়। এইটা বলতে ওই লোকটা তাকে মানা করেছিল, কিন্তু জলিল দাদু সেটা পরিবারের সবাইকেই বলে দেয়। তাই সে আগের মতো পুরো আবার কাঁপতে থাকে। এরপর থেকে সে আর ভালো হয়নি। এভাবেই দীর্ঘদিন ভোগার পরে সে 2019 সালে মারা যায়। একটা কথা বলি, রাতে কোনো পেপার রাস্তায় পড়ে থাকতে দেখলে কেউ হাত বা লাথি দিবেন না। এটাই ছিল আমার ঘটনাটা অনেক বড় ছিল, কিন্তু আমি ছোট করে বললাম। ভুল হলে হতে পারে, মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো আমাকে জানিও। তো শুনলে তো পরপর 3টি ঘটনা, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আরও নতুন নতুন সব ঘটনা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।